ইরান ইসরায়েল কোনোভাবে যুদ্ধ আসলে বেঁধে যায়, সেক্ষেত্রে ভারতের অবস্থান কি হবে, অন্যান্য যেসব সামরিক শক্তি বা রাজনৈতিক কূটনৈতিক যে শক্তি, সেই সমস্ত দিক থেকে ইসরায়েলের থেকে ধারে ভারে অনেক দিক থেকে এগিয়ে। 2024 সালে কিন্তু তাদের মধ্যে একটা সংঘাত শুরু হয়েছিল, কিন্তু সেটা কোনোভাবে যুদ্ধের আকার না নিলেও এইবার কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাঁধতে চলেছে বলে মনে করা হচ্ছে। কোনোভাবে ইরান যে পারমাণবিক শক্তি পাবে, এটা কোনোভাবে ইসরায়েল বা আমেরিকা মেনে নিতে পারছে না। যদি আমেরিকার সাহায্য না পায়, সেক্ষেত্রে তারা এই বড় হামলা করতে পারবে না বলেই কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। গোটা বিশ্ব দেশ কিংবা রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর তুলে ধরে আমরা এই অনুষ্ঠানে। আজ আমরা একটু নজর রাখবো এই ইরান এবং ইসরায়েলের যে সংঘাত ইতিমধ্যে শুরু হয়েছে, সেই সংঘাতের দিকে, এবং এই ইরান ইসরায়েলের যুদ্ধে এর আগে অতীতের যে প্রেক্ষাপট কি, এবং এই ইরান ইসরায়েল যুদ্ধে কোন দিকে মোড় নিতে পারে। পাশাপাশি যদি ইরান ইসরায়েল কোনোভাবে যুদ্ধ আসলে বেঁধে যায়, সেক্ষেত্রে ভারতের অবস্থান কি হবে এবং ভারত কোন দিক থেকে বিপদের মুখে পড়তে পারে, এই নিয়ে একটু আলোচনা করব। এবং এই আলোচনার শুরুতে আমি একটু বলতে চাইবো যে এই ইরান এবং ইসরায়েল, এই দুই যে শত্রুদের যুদ্ধ, এক প্রকার এটা কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী, এবং এই চিরপ্রতিদ্বন্দ্বীদের যে যুদ্ধ, সেটা কিন্তু 2024 সালেই বাঁধতে পারত। এবং 2024 সালে ইরান এবং ইসরায়েলের এক প্রকার যে হামলা হয়, দুই দেশের মধ্যে যে হামলা হয়, সেই হামলা কোনোভাবে যুদ্ধের আকার ধারণ না করলেও এইবার কিন্তু কোনোভাবে মনে করা হচ্ছে যে যুদ্ধের আকার ধারণ করতে পারে। এবং তার কারণ আমি একটু বলতে চাইবো যে চলতি সপ্তাহে এর আগে আমরা দেখেছি ট্রাম্প, অর্থাৎ আমেরিকান প্রেসিডেন্ট, তিনি কোনোভাবে চাননি এবং তার মন্তব্য একেবারে পরিষ্কারভাবে হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানকে, যে কোনোভাবে ইরান যেন এই যে চুক্তি, পারমাণবিক যে চুক্তি, সেই চুক্তিতে স্বাক্ষর করে, এবং তাই নয়, শুধু এই পারমাণবিক যে শক্তি ভাণ্ডার, তারা যেন কোনোভাবে সেই শক্তি ভাণ্ডার বৃদ্ধির দিকে না এগোয়। এই যে বিষয়টা, সেই বিষয়টা মাথায় রেখে কোনোভাবে ইরান, যেহেতু আমরা সবাই জানি ইরান কিন্তু প্রাকৃতিক সম্পদের দিক থেকে এবং অন্যান্য যেসব সামরিক শক্তি বা রাজনৈতিক কূটনৈতিক যে শক্তি, সেই সমস্ত দিক থেকে ইসরায়েলের থেকে ধারে ভারে অনেক দিক থেকে এগিয়ে, এবং সে কারণেই কোনোভাবেই কোনো হুঁশিয়ারি বা ট্রাম্পের হুঁশিয়ারি কিন্তু তারা পাত্তা দেয়নি, এবং সে কারণেই কিন্তু ইসরায়েলের যে হুঁশিয়ারি, সেটাও কিন্তু কোনোভাবে তারা পাত্তা দেয়নি। শুধুমাত্র এই ইরানের যে বক্তব্য ছিল, কোনোভাবে এই ইরান, তারা কিন্তু এই ইসরায়েলকে মানতে নারাজ, এবং এই যে ইসরায়েল, তারা যে একটা অন্যতম শক্তিশালী দেশ হিসাবে গড়ে উঠেছে, সেই ইসরায়েলকে তারা ইরান কোনোভাবেই মানতে নারাজ। সেই জন্যই এক প্রকার এই একটা যুদ্ধের আভাস তৈরি হয়েছিল, এবং এই যুদ্ধের আভাস কিন্তু বহু পুরনো। সেই যে পুরনো যুদ্ধের আভাস, সেই যুদ্ধের আভাস এরা প্রতিদ্বন্দ্বী, চিরপ্রতিদ্বন্দ্বী, আমি আগেও বলেছি। সেই যুদ্ধের আভাস আরও একটু বাড়িয়ে দিল শুক্রবার মধ্যরাতে, এবং এই শুক্রবার মধ্যরাতে ইরানের তেহরানের উপর যে হামলা হলো, সেই হামলা, ইসরায়েল যে হামলা চালিয়েছে পারমাণবিক যে শক্তি ভাণ্ডার বা ইউরেনিয়ামের যে শক্তির ভাণ্ডার, সেই শক্তির ভাণ্ডারের উপর হামলা চালিয়েছে। আমি একটু উল্লেখ করে বলতে চাইব, শুক্রবার দুপুর পর্যন্ত ইসরায়েলের যে হামলা, সেই হামলায় বহু মানুষের মৃত্যুর পাশাপাশি সে দেশের বিভিন্ন সেনাকর্তার মৃত্যু হয়েছে, এবং ইরানের যে সেনাকর্তা মেজর জেনারেল মোহাম্মদ বাগেরির মৃত্যু হয়েছে। পাশাপাশি ইরানের রেভলিউশনারি গার্ডের কমান্ডার জেনারেল হোসেন সালামি এবং ডেপুটি কমান্ডার ঘোলামারি রশিদের কিন্তু মৃত্যু হয়েছে। পাশাপাশি এই ইসরায়েলি হানায় কিন্তু বহু মানুষ প্রাণ হারিয়েছেন। শুধু তাই নয়, এই মূল সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই হামলায় কিন্তু আরও বেশ কয়েকজন যারা সায়েন্টিস্ট, অর্থাৎ বিজ্ঞানী, পারমাণবিক বিজ্ঞানী যারা, তাদেরও কিন্তু প্রাণহানি হয়েছে। এবং আমি উল্লেখ করে বলতে চাইব যে ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রাক্তন প্রধান ফেরেউদ্দিন আব্বাসি, এই আব্বাসির মৃত্যু হয়েছে। পাশাপাশি আরও বেশ কয়েকজন যে বিজ্ঞানী, তার কিন্তু মৃত্যু হয়েছে। কিন্তু এই যে হামলা, হঠাৎ করে এই হামলা কেন চালালো ইসরায়েল, সেই গোটা ঘটনা যদি একটু অন্তর্নিহিত কারণ দেখা যায়, সেক্ষেত্রে দেখা যাবে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ বা এই যে চিরপ্রতিদ্বন্দ্বী ভাব, এটা কিন্তু বহু আগে থেকে, এবং প্রক্সি যুদ্ধ কিন্তু ইতিমধ্যে তাদের সঙ্গে চলতে শুরু হয়েছিল। 2024 সালে কিন্তু তাদের মধ্যে একটা সংঘাত শুরু হয়েছিল, কিন্তু সেটা কোনোভাবে যুদ্ধের আকার না নিলেও এইবার কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাঁধতে চলেছে বলে মনে করা হচ্ছে। তার কারণ এই যে হামলা, সেই হামলার উপরে দাঁড়িয়ে কোনোভাবে ইরান তাদের যে শক্তি দেখাতে থেমে থাকবে না বলেই মনে করা হচ্ছে। তার কারণ ইরান কিন্তু রীতিমতো হুঁশিয়ারি দিয়ে দিয়েছে যে ইসরায়েল যেন প্রস্তুত থাকে, এবং ইরান বিভিন্ন ক্ষেত্রে তার নিজেদের যে সোশ্যাল মাধ্যম এবং নিজেদের সরকারের যে সোশ্যাল মাধ্যম, তারা কিন্তু একটা পোস্ট করেছে ইতিমধ্যেই, উই আর রেডি। ফলে এই বিষয়টা কিন্তু মাথায় রেখে যদি দেখা যায়,
মধ্যপ্রাচ্যে কিন্তু এক প্রকার যুদ্ধের দামামা বাজতে চলেছে। এই বক্তব্যের পিছনে আরও একটা স্ট্রং এভিডেন্স বা স্ট্রং একটা কারণ যারা রাজনৈতিক বিশ্লেষক আছে তারা কেন মনে করছে, তারও একটা কারণ আছে। তার কারণ এই ইসরায়েল যদি কোনোভাবে যুদ্ধে নেমে পড়ে সেক্ষেত্রে ইসরায়েলের পাশে দাঁড়াবে আমেরিকা, অর্থাৎ এই আমেরিকার যে পাশে দাঁড়ানো সেটা কেন গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আমরা দেখেছি আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি টুইট করেছেন এবং টুইট করে একেবারে হুঁশিয়ারি দিয়েছেন ইরান যেন তাদের এই যে পারমাণবিক শক্তির যে ভাণ্ডার তারা বানানোর চেষ্টা করছে বা সেই যে শক্তি তারা গ্রহণ করার চেষ্টা করছে সেটা কোনোভাবে যেন না থাকে এবং সেটা যেন বন্ধ করা হয়, না হলে ইরানের পরিস্থিতি আরও খারাপ হবে। এই যে হুঁশিয়ারি, সেই হুঁশিয়ারি কিন্তু তিনি দিয়েছেন। এবং ইতিমধ্যে যে ঘটনা আমি একটু বলতে চাইবো, ইরানের বৃহত্তম ইউরেনিয়াম কেন্দ্র, সেই কেন্দ্রে কিন্তু বিমান হানা চালিয়েছে ইসরায়েল। ফলে এই শুক্রবার মধ্যরাতে যে বিমান হানা সেইটা কিন্তু দক্ষিণ পূর্ব তেহরান থেকে 220 কিলোমিটার দূরে নাতারাজ যে ইউরেনিয়াম কেন্দ্র সেই ইউরেনিয়াম কেন্দ্রে করা হয়েছে। এবং পাশাপাশি এই ইউরেনিয়াম কেন্দ্রের যে প্রসঙ্গ যদি আসে যে এই পারমাণবিক শক্তিতে এই ইউরেনিয়াম সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই যে ইউরেনিয়াম আমি একটু বলতে চাইবো যে 90% ইউরেনিয়াম, পরিশুদ্ধ ইউরেনিয়াম কিন্তু প্রয়োজন। এবং এই যে গভীর খনি, সেই গভীর খনিতে যে হামলা চালানো, ইউরেনিয়ামের যে গভীর খনি, সেই হামলা চালানোতে পরিষ্কার হয়ে যাচ্ছে যে কোনোভাবে ইরান যে পারমাণবিক শক্তি পাবে এটা কোনোভাবে ইসরায়েল বা আমেরিকা মেনে নিতে পারছে না। এবং এই যে গভীর যে খনি, সেই খনিতে হামলা করার অর্থ ইরানকে কিন্তু আটকানো। এবং এর পিছনে কি আছে, এর আগে আমি বলেছি যে এই যে ইউরেনিয়াম, সেই ইউরেনিয়াম কিন্তু 60% পরিশুদ্ধ ইউরেনিয়াম কিন্তু তারা ইতিমধ্যে পেয়ে গেছে। এবং আর কিছুটা যদি ইউরেনিয়াম, পরিশুদ্ধ ইউরেনিয়াম তারা জোগাড় করতে পারে বা তারা তৈরি করতে পারে রীতিমতো, সেক্ষেত্রে পারমাণবিক শক্তির কাজ একেবারে সম্পন্ন হয়ে যাবে তাদের। এই পরিস্থিতিতে ইরান বা আমেরিকা তাদের পরিষ্কারভাবে হুঁশিয়ারি দিয়েছিল। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, চলতি সপ্তাহে আগামী রবিবার তাদের কিন্তু একটা বৈঠক হওয়ার কথা ছিল। এবং আমেরিকা ইরানের এই পরমাণু বিষয় নিয়ে, পরমাণু সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু একটা বৈঠক হওয়ার কথা ছিল এবং সেইখানে চুক্তি সংক্রান্ত বিষয়ে আলোচনা করার কথা ছিল। কিন্তু এর আগে, ঠিক এই বৈঠকের আগে কোনোভাবে ইসরায়েলের যে হামলা, সেই হামলাকে কিন্তু সহজভাবে দেখছে না। এবং এই হামলার পরিবর্তে পারমাণবিক যে যুদ্ধ, সেই যুদ্ধ বাঁধতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। পরিষ্কার করে উল্লেখ করতে চাইবো যে এই যে অঞ্চল, ইরানের যে পশ্চিম এশিয়ার যে অঞ্চল, পশ্চিম এশিয়ার এই যে ইরান, এই ইরানের একটা জায়গা, যে জায়গাতে পারমাণবিক শক্তি সংগ্রহের যে ইউরেনিয়াম, সেই ইউরেনিয়ামের কিন্তু একটা খনি আছে। সেই খনি এলাকায় যে হামলা চালাতে গেলে, অর্থাৎ গভীর যে খনি, সেই হামলা চালাতে গেলে যে এক্স্যাক্ট যে যন্ত্রগুলো বা যে টেকনিক্যাল সাপোর্ট, সেই সাপোর্ট কিন্তু ইসরায়েলের কাছে পুরোপুরি নেই। এই তথ্য কিন্তু ইতিমধ্যে সামনে আসে। এবং সেই তথ্য সামনে আসার পর ইসরায়েল যদি আমেরিকার সাহায্য না পায় সেক্ষেত্রে তারা এই বড় হামলা করতে পারবে না বলেই কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ফলে এই ইসরায়েল এবং ইরানের যে সংঘাত, সেই সংঘাত যদি কোনোভাবে অন্যান্য দেশ, অর্থাৎ আমরা দেখেছি মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, সেই দেশগুলোর মধ্যে যে একতা, সেই একতা কিন্তু ইতিমধ্যে নেই। এবং আমরা এটাও দেখেছি যে এই মধ্যপ্রাচ্যের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, যে হামাস এবং ইসরায়েল, সেই যুদ্ধও কিন্তু তারা দেখেছে। এবং এই হামাস ইসরায়েল যুদ্ধে কোনোভাবে তারা কিন্তু নিজেদের যে জায়গাটা ধরে রাখতে পারেনি হামাস। এবং সেই জন্য ইসরায়েলের যে হামলা, সেই হামলায় তারা একেবারে কোণঠাসা। এর আগে আমরা দেখেছি ইরান তাদের পারমাণবিক শক্তি সঞ্চয়ের জন্য হামাস বা বিভিন্ন মুজাহিদ্দিন যে সংগঠনগুলো, তাদেরকে দিয়ে ইসরায়েলকে দমিয়ে রাখার চেষ্টা করেছিল। কিন্তু এই ইসরায়েলের যে হামলা বা ইসরায়েলের যে সেনা বা সামরিক যে শক্তি, সেই শক্তির ফলে এই দুটো জায়গায় কিন্তু, এই দুটো সংগঠনই কিন্তু কোণঠাসা হয়ে পড়েছে। এবং এর ফলে যেটা হয়েছে যে গোটা বিশ্বে ইরান কিন্তু সাময়িকভাবে একটা শক্তিশালী দেশ এবং যে সমস্ত ধনভাণ্ডার কিংবা যে প্রাকৃতিক শক্তি তাদের কাছে আছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনোভাবেই অন্য কোনো দেশের সঙ্গে তাদের প্রয়োজন পড়ে না অন্য কোনো দেশের সঙ্গে তাদের অন্যরকম চুক্তি করতে বা অন্যরকমভাবে তাদের সাহায্য চাইতে। ফলে ইরানের যে ভৌগোলিক এবং ইরানের যে সামরিক শক্তি, সেই জায়গায় দাঁড়িয়ে ইরান কিন্তু কোনোভাবে ইসরায়েলকে মানতে নারাজ ছিল। এবার সেইটাই একটা অন্যতম কারণ এই যুদ্ধের বা এই ঘটনা, এই পরিস্থিতি আসার। এই গোটা পরিস্থিতিতে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ হবার, সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এবং যদি কোনোভাবে পারমাণবিক যুদ্ধ লেগে যায়, এই পারমাণবিক যুদ্ধ কেন আমি বলছি, তার কারণ ইরান যে জায়গায় দাঁড়িয়ে, ইরানের সঙ্গে আরবের যে যোগ, সেইটা কিন্তু প্রকাশ্যে রয়েছে এবং সেই যোগটা কিন্তু খুব স্ট্রং। এবং ইরান যেহেতু মধ্যপ্রাচ্যের অন্যতম একটা গুরুত্বপূর্ণ দেশ, সেক্ষেত্রে ইরান যদি অন্যান্য দেশের সাপোর্ট পায়, সেক্ষেত্রে পারমাণবিক শক্তি
ব্যবহার করতে পারে বা পারমাণবিক যুদ্ধ কিন্তু শুরু হয়ে যেতে পারে। এবং কোনোভাবে এই যুদ্ধ যদি পারমাণবিক যুদ্ধ নাও হয়, সেক্ষেত্রে কোনোভাবে যুদ্ধ যদি শুরু হয়, এই জায়গায় দাঁড়িয়ে ভারতের অবস্থান কি হবে সেটা গুরুত্বপূর্ণ। যদি কূটনৈতিকভাবে ভারত কিন্তু ইসরায়েলের পক্ষে থাকতে পারে, তার কারণ যদিও ইসরায়েল এবং ইরান এই দুটো দেশের সঙ্গেই ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং শুধু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নয়, ব্যবসায়িক দিক থেকে ভারত কিন্তু ইসরায়েল এবং ইরানের সঙ্গে খুব ভালো সম্পর্ক রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি দেখা যায় যে বিশ্বের তেল এবং খনিজ পদার্থ দিক থেকে ইরান ভারতকে কিন্তু অনেক একটা বড় পরিমাণ সাহায্য তারা করে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিশুদ্ধ যে তেল এবং বিভিন্ন ক্ষেত্রে জ্বালানির যে তেল, সেই তেল কিন্তু সাপ্লাই করে ইরান। যদি যুদ্ধ বেঁধে যায়, নিজেদের দেশের যে সংরক্ষণ, সেই সংরক্ষণের জন্য তারা কিন্তু অন্যান্য দেশে যে তেল সাপ্লাই সেটা বন্ধ রাখতে পারে, এবং সেটা যদি হয় সেক্ষেত্রে জ্বালানির দাম যেমন বাড়বে, সেই রকমভাবেই আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কোনোভাবে যদি ইউরোপ কান্ট্রিতে যেতে হয়, সেক্ষেত্রে ভারতের একটা রাস্তা ছিল হয় পাকিস্তান হয়ে, নইলে ইরানের উপর দিয়ে। এবং এই প্রেজেন্ট কন্ডিশনে ভারত পাকিস্তান যে সংঘাত, সেই সংঘাতে পাকিস্তান তাদের এয়ারলাইন সেই জায়গাগুলো থেকে তাদের যে মহাকাশ পথ, সেই মহাকাশ পথ ভারতের জন্য সম্পূর্ণ বন্ধ করে রেখেছে। ভারতও যদিও বন্ধ করে রেখেছে তো পাকিস্তানের জন্য, কিন্তু এই অবস্থায় দাঁড়িয়ে ইরান তাদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে, এবং এই ইরানের আকাশ সীমা বন্ধ করে দেওয়াতে আমরা দেখেছি এই যে বিমানগুলো, সেই বিমানগুলো কিন্তু দিল্লি বা বিভিন্ন জায়গা থেকে যে লন্ডনগামী বিমান বা ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য যে বিমানগুলো, সেগুলো কিন্তু সেই রকমভাবে চালাতে পারেনি ভারত। তার কারণ ইরানের যে আকাশপথ বন্ধ থাকায় ভারতকে কিন্তু ঝক্কি পোহাতে হয়েছে। ফলে এই যে যুদ্ধ, স্বাভাবিকভাবেই যুদ্ধ কিন্তু মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, সেই দেশগুলোর মধ্যে সংঘাত লেগেই থাকে, কিন্তু এই ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ, সেটা অনেক পুরনো। এবং এই ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ, সেই যুদ্ধ যে কোনো সময় বড় আকার ধারণ করতে পারে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। পাশাপাশি ইরান যদি পাল্টা প্রত্যাঘাত করে, ইসরায়েলও যে থেমে থাকবে তা কিন্তু নয়। ফলে আমেরিকা এবং ইসরায়েলের যে সংঘাত, সেইটার যে আশঙ্কা যেমন রয়েছে, পাশাপাশি এই গোটা বিশ্বের এই যে দেশগুলো গুরুত্বপূর্ণ দেশ, তাদের মধ্যে যদি সংঘাত হয়, গোটা বিশ্বে কিন্তু এফেক্ট করবে, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। গোটা ঘটনায় কোন দিকে গড়ায় এই ইসরায়েল এবং ইরানের সংঘাত, সেদিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।